আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 17 পরিসংখ্যানের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো আপনারা পিডিএফ ফাইল আকারেও পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। যাদের দরকার তারা সেটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। উদাহরণ 1, কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের 31 দিনের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে নিচে দেওয়া হলো। সর্বনিম্ন তাপমাত্রার গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখানে 31 দিনের তাপমাত্রা দেওয়া আছে 14 ডিগ্রি, 14 ডিগ্রি, 14 ডিগ্রি, 13 ডিগ্রি, 12 ডিগ্রি, এইভাবে শেষে 7 ডিগ্রি। এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, যাই হোক 31 দিনের তাপমাত্রা দেওয়া আছে। আমরা এখানে কি করব? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। এই কাজ আমাদের দিয়েছে। তাহলে আমরা সমাধান শুরু করি। এখানে সর্বোচ্চ মান 14 মানে 14 এবং সর্বনিম্ন মান 6 বা 6। এইখানে যে মানগুলো রয়েছে, এখানে সর্বোচ্চ মান অর্থাৎ সবচেয়ে বড় মান হচ্ছে 14, আর সর্বনিম্ন মান হচ্ছে 6। এটা আমরা খুঁজে বের করে দেখব। এখানে খুঁজে আমরা পেয়েছি 14 হচ্ছে সবচেয়ে বড় আর 6 হচ্ছে সবচেয়ে ছোট। এবার আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব এখানে, পরিসর। এই সূত্রটি সবার মুখস্থ থাকা উচিত। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এই একটা সূত্র, পরিসরের সূত্র, এটা সবার মুখস্থ রাখা দরকার, তাহলে আমাদের অঙ্কগুলো করা সহজ হবে। আমরা সূত্রটি এখন লিখলাম। এখানে লেখার পরে আমরা নিচে মানগুলো বসিয়ে দেব। এই সর্বোচ্চ মানের বরাবর সর্বোচ্চ মানে সবচেয়ে বড় মানটা 14, এটা বসিয়ে দিলাম। মাইনাস আর মাইনাস থাকবে, আর সর্বনিম্ন মান 6 ছিল, এই 6 বসিয়ে দিলাম। প্লাস, এই যে প্লাস, এই প্লাসটাকে এখানে চলে আসবে, আর 1 এর 1। আশা করি এই রাশিটি বুঝতে পেরেছেন। সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান আর প্লাস 1 বাইরের, এটা রয়ে যাবে। তারপর আমরা কি করব? এই যে এখানে দেখেন, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 14 মাইনাস 6 বিয়োগ করলে কি হবে? 8 হবে। 8, এই যে 8, এখানে 8 পেলাম, প্লাসের প্লাস 1 এর 1। এবার আমরা কি করব? এই দুইটা যোগ প্লাস দেওয়া আছে, যেন যোগ করব। 8 প্লাস 1 ইকুয়াল টু 9। শেষমেশ আমরা কি পেলাম? পরিসর 9 পেলাম। 9 হচ্ছে পরিসর। এবার শ্রেণীব্যাপ্তি 3 নিয়ে, শ্রেণী সংখ্যা। শ্রেণীব্যাপ্তি মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। এটা আপনার যতটুকু মনে চায় নিতে পারেন, এটা সংখ্যার উপর ডিপেন্ড করে। যেহেতু আমাদের পরিসর পেয়েছি 9, পরিসর 9 মানে ছোট সংখ্যা, এই জন্য আমরা 3 শ্রেণীব্যাপ্তি নিলাম। শ্রেণীব্যাপ্তি 3 নিয়ে শ্রেণী সংখ্যা, এই 9 হচ্ছে পরিসর, আর শ্রেণীব্যাপ্তি যে 3 নিলাম, এই 3 এটা। দুইটাকে ভাগ করলে হবে, 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে আমরা পরিসরকে 3 দিয়ে ভাগ করলাম, 3 পেলাম। সুতরাং শ্রেণী সংখ্যা 3টি। শ্রেণী সংখ্যা কয়টি? শ্রেণী সংখ্যা হবে 3। এই যে 3 যেটা পেয়েছি সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। এবার আমরা ঘরটি করি, ছকটি আঁকি। যেহেতু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলেছে, সেটার জন্য আমাদের 3টি কলামের প্রয়োজন। শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা বা ঘটন সংখ্যা। এখানে ট্যালি আমরা কেন আনলাম? যেহেতু উপাত্তটি অবিন্যস্ত, এলোমেলো দেওয়া আছে, ছোট বড় মিলানো, সাজানো নেই, এই জন্য আমরা ট্যালিটা ব্যবহার করব এখানে। শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা বা ঘটন সংখ্যা কলাম দিয়ে এখন আমরা যেখানে 1টা 2টা 3টা
তিনটা যে সারি পেলাম, এই তিনটে হচ্ছে শ্রেণী। তিনটা কেমনে? এই যে আমরা শ্রেণী সংখ্যা তিনটে পেয়েছি হিসাব করে, তো এই তিনটা পেয়েছি মানে হচ্ছে যে এই ছকটার মধ্যে আমাদের এই টেবিলটার মধ্যে তিনটা শ্রেণী লাগবে, একটা দুইটা তিনটা। আর নিচেরটা হচ্ছে অতিরিক্ত, এটা মোট, উপরেরটা আর নিচেরটা হচ্ছে অতিরিক্ত। এবার আমরা 6 বসালাম প্রথমে। 6 কেন বসালাম? আমাদের সর্বনিম্ন মান ছিল 6, সর্বনিম্ন মান 6। আর এখানে একটি কথা রয়েছে শ্রেণীব্যাপ্তি 3 নিয়ে। শ্রেণীব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান 3। 6 থেকে 8 পর্যন্ত তিনটি সংখ্যা, 6, 7, 8, 6, 7, 8 তিনটি সংখ্যা, শ্রেণীব্যাপ্তি 3। 9 থেকে 11 তিনটি সংখ্যা, 9, 10, 11। 12 থেকে 14 পর্যন্ত তিনটি সংখ্যা, 12, 13, 14। আশা করি বুঝতে পেরেছেন। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 3, এখানে শ্রেণীব্যাপ্তি 3। আর সর্বনিম্ন মান ছিল 6, আমরা ওই 6 থেকেই শুরু করলাম। 6 আগে বসিয়ে শ্রেণীব্যাপ্তি 3 করে হিসাব করে বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ট্যালির কাজ করা। এইগুলো আমরা কোথায় পেলাম? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা দেখা যায়, মানে আরও দুইটা আছে এখানে, মোট হচ্ছে 11টা। কীভাবে পেলাম? আমাদের যে উপাত্তটি দেওয়া ছিল প্রশ্নের মধ্যে, অনেকগুলো মান, 31 দিনের যে মানগুলো দেওয়া ছিল সেখানে খুঁজতে হবে 6 থেকে 8, 6 থেকে 8, তার মানে হচ্ছে 6, 7, 8, এই তিনটি সংখ্যা ওই তথ্যের মধ্যে কতবার দেওয়া আছে আমাদের খুঁজে বের করতে হবে। 6, 7, 8 এই যে আমরা দেখি, এই যেখানে এই যে মানটি রয়েছে এখানে 6, 7, 8, এখানে হচ্ছে 6, 7, 8 খোঁজ করলে পাওয়া যাবে মোট 11 বার। কয়বার? 11 বার। এই যেখানে খুঁজতে হবে, এখানে এই মানগুলোতে খুঁজতে হবে। খুঁজে দেখলাম আমরা 11 বার রয়েছে, তাহলে ট্যালি দিলাম একটা লম্বা দাগ রোমান সংখ্যায়, এই 4টা দাগ দেওয়ার পরেই আর একটা দাগ দিতে হবে কোনাকুনি করে, এই যে উপর থেকে নিচে একটা কোনাকুনি দাগ দিবেন, কোনাকুনি দাগ। এটা আমি যদি এখানে দেইনি বলে দিচ্ছি, কোনাকুনি দাগ দিবেন। তাহলে কি হবে? এখানে এই 4-এর পরে একটা দাগের কারণে 5 হয়ে যাবে। এখানে 4টি আছে, একটি দাগ কোনাকুনি দেওয়ার পরে 5 হয়ে যাবে। 5, 5, 10 আর 1 হচ্ছে 11। এবার এখানে 9 থেকে 11 পর্যন্ত খুঁজতে হবে। এই যে এখানে 9 থেকে 11 পর্যন্ত খুঁজতে হবে যে কয়টি সংখ্যা আছে। খোঁজার পরে আমরা পাবো এখানে কয়টি? 13টি সংখ্যা। কয়টি? 13টি। 9 থেকে 11, 9, 10, 11 তিনটা খোঁজ করলে আমরা 13 বার পাবো। আমরা এটাকে এইভাবে দিলাম, 4টে লেখার পরে কোনাকুনি একটা দাগ দিব, 4টে লেখার পরে কোনাকুনি একটা দাগ দিব, তাহলে 10 হয়ে গেল। আর 3টা বাইরে দিলাম। তারপর আমরা এই 12 থেকে 14 এই তিনটা খুঁজবো। 12 থেকে 14 এটা আমরা খুঁজবো। টুয়েলভ থেকে 14 পর্যন্ত খোঁজার পর আমরা খুঁজে পাবো মোট 7টি। কয়টি? 7টি। তাহলে আমরা কীভাবে লিখবো? 4টি দাগ দিয়ে কোনাকুনি একটি দাগ দিব, 5 হয়ে যাবে। আর এখানে রয়েছে 2টি, 7টি। এগুলো আমরা খুঁজে খুঁজে বের করব সেই তথ্য থেকে। এবার গণসংখ্যার ঘরে আমরা কী বসাবো? ট্যালিতে যা পেয়েছি এগুলি বসিয়ে দেব। এখানে গণলে হবে আমাদের 11টি, কারণ কোনাকুনি 2টি দাগ রয়েছে কিন্তু আমি দেইনি, আপনারা দিয়ে নেবেন। 11, এখানে 11 বসিয়ে দেবো। এখানে 13, এখানে 13 মানে 13 বসিয়ে দেবো। এখানে 7, এখানে 7 বসিয়ে দেবো। এবার এই সবগুলো আমরা যোগ করি, যোগ করলে কত পাবো? 31। 31 আমাদের পাওয়া গেল। 31, তার মানে আমাদের এটা মিলে গেছে। প্রশ্নের মধ্যে ছিল 31 দিনের, আমরা হিসাব করে এখানে 31 পেলাম, আমাদের অঙ্কটি হয়ে গেছে। এইভাবে আমরা 1 নম্বরের সমাধানটা করতে পারি। তো যারা বুঝেন না এখনও, একটু ভিডিওটি টেনে টেনে দেখুন পিছন থেকে, আশা করি বুঝতে পারবেন। নিচে 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। পূর্ণ নম্বর 100। প্রাপ্ত নম্বরের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, এটা আমাদের কাজ।
সাথে কি দেওয়া আছে, 40 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে এখানে, 70, 40, 35, 60, 55 এভাবে 40 জন শিক্ষার্থীর নাম্বার দেওয়া আছে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে আমরা সমাধান করি। সমাধান, এই তথ্যগুলোর মধ্যে এখানে এই এবংটা নিচে আসবে, এই এবংটা নিচে সর্বনিম্ন আগে হবে, ঠিক আছে? এবংটা আপনারা নিচে দিয়ে দিবেন। তো এখানে সর্বোচ্চ মান 90 মানে 90, এখানে সর্বোচ্চ মান 90 এবং এই এবংটা নিচে আসবে, সর্বনিম্ন মান 35, সর্বনিম্ন মান 35। এখানে খোঁজ করলে পাওয়া যাবে সর্বনিম্ন মান হচ্ছে 35 আর সর্বোচ্চ মান 90। এবার আমরা পরিসরের সূত্রটি ব্যবহার করব। এটা আমরা আগে শিখেছি, যারা শিখিনি তারা শিখে ফেলি, এটা মুখস্থ রাখতে হবে। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, এটা আমরা বসিয়ে দেবো। এটা একটা সূত্র, মুখস্থ রাখতে হবে। তারপর সর্বোচ্চ মান এই যে 90 এখানে বসিয়ে দেব, সর্বনিম্ন মান 35 এখানে বসিয়ে দেব, প্লাস 1 এখানে দেব। এখন 90 থেকে 35 মাইনাস করলে, 90 থেকে 35 মাইনাস করলে কত হয়, 55। 55 থাকে এখানে, প্লাসের প্লাস দেব, 1 এখানে বসিয়ে দেব। এবার 55 প্লাস 1 ইকুয়াল টু 56 হয়। পরিসর পেলাম আমরা 56। এবার শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা, এবার আমরা শ্রেণীব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান 5 নেব। নেওয়ার পরে 56, সেটা হচ্ছে পরিসর আমরা যেটা পেয়েছি আগে, এই 56, আর শ্রেণী ব্যবধান হচ্ছে 5। নেওয়ার পর দুটাকে ভাগ করলে কত হয়, দশমিক চলে আসে, 11.2, 11.2 চলে আসে। তারপর তাহলে আমরা এখানে শ্রেণী সংখ্যা কত পেলাম, 12টি। শ্রেণী সংখ্যা পেলাম 12টি। এই 11 যে আগে লেখা আছে এটার জন্য 11 তো ঠিকই আছে, দশমিকের পরে যে কত মানে যত সংখ্যাই থাক তার জন্য একটি সংখ্যা নিতে হবে। দশমিকের আগে যা আছে ওগুলো সব নিতে হবে, আর দশমিকের পরের জন্য একটা, টোটাল হবে 12টা। এই আমরা 12টা নিলাম, মানে 12। ঠিক আছে ভাই, আমরা 12টা নিলাম। এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যার নির্ণয়ের সারণী তৈরি করব। আমাদের 4টি কলাম লাগবে এখানে। কয়টি কলাম, 4টি কলাম। শ্রেণীব্যাপ্তি, ট্যালি চিহ্ন, গণসংখ্যা বা ঘটন সংখ্যা, দুইটা কি নাম, যে কোনো একটা দেওয়া যায়। আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো প্রথমে আমরা 35 নেব, যেহেতু সর্বনিম্ন মান পেয়েছিলাম আমরা 35, সর্বনিম্ন মান। সেই তথ্যগুলোর মধ্যে আপনারা দেখেছেন যে পোস্টের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে 40 জনের, সর্বনিম্ন মান হচ্ছে 35 মানে 35। আমরা সেখান থেকে শুরু করব। তো শ্রেণীব্যাপ্তি যদি 5 নেই মানে 5 ব্যবধান থাকে, হিসাব করি 35 থেকে 39 পর্যন্ত 5 হয় কিনা, 35, 36, 37, 38, 39 মানে 5। এই দুটার মধ্যে 5 আছে, 5 ব্যবধান আছে, 5 থাকবে, কারণ অবিন্যস্ত তথ্য তো আমরা এই দুইটা সহকারে হিসাব করব। তো এখানে 5 ব্যবধান, এখানে 5, 5, 5, 5, 5 করে করে একেবারে 94 পর্যন্ত। এখানে এই পর্যন্ত কেন নিলাম, আমাদের সেই তথ্যের মধ্যে সর্বোচ্চ মান ছিল 90, সর্বোচ্চ মান। অতএব আমরা যেহেতু 90 পেয়ে গেছি এখানে, এরপরে আর কোনো শ্রেণী নেওয়ার দরকার নেই। সর্বনিম্ন মান হচ্ছে 35, সর্বোচ্চ মান হচ্ছে 90। এই দুটা যখন পেয়ে গেছি আমাদের আর কোনো দরকার নেই। এবার ট্যালির বরাবর 35 থেকে 39 আমরা খুঁজব। 35 থেকে 39 মানে এখানে 5টি সংখ্যা আছে। আমরা সেই প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো রয়েছে 40 জনের নম্বর রয়েছে সেখানে খুঁজব 35 থেকে 39 পর্যন্ত কতটি আছে। খোঁজ করলে দেখা যাবে মাত্র 2টি। 35 থেকে 39 পর্যন্ত সংখ্যা মাত্র 2টি আছে।
এবার 40 থেকে 44 পর্যন্ত 40 থেকে 44 পর্যন্ত সংখ্যা খোঁজ করলে পাওয়া যাবে মাত্র দুইটি। 45 থেকে 49 পর্যন্ত সংখ্যা খোঁজ করলে পাওয়া যাবে চারটি। সেটা হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে যে 40 জনের নম্বর দেওয়া আছে সেখানে সব নম্বরগুলো আমরা ওখানে খুঁজব। 50 থেকে 54 পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে তিনটি। এইভাবে এই সব সংখ্যাগুলো আমরা খুঁজব। খোঁজার পরে যতগুলো পাওয়া যায় আমরা এখানে লিখে দেব। 2 2 এখানে কিন্তু 4 না, এখানে হবে 5, কারণ কোনাকুনি দাগটি আমি দেই নাই। ঠিক আছে, এই যেখানে 4 আছে মানে আরেকটা হবে 5, এই কোনাকুনি দাগটা আমি দেই নাই। এখানে কোনাকুনি দাগ হবে, 4-এর পরে একটা দাগ দিতে হয়। এইভাবে বসানোর পরে আমরা গণসংখ্যায় লিখব। এই ট্যালির মধ্যে যা যা আছে এইগুলি আমরা গণসংখ্যায় লিখে দেব। 2 আছে, এখানে 2টা, তার মানে 2 লেখা, 2 2, এইভাবে এখানে 7 7, এইভাবে সবগুলো দেওয়া আছে। ট্যালি দেখে দেখে লিখেছে এখানে। এবার ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে, প্রথমে 2 লেখা আছে 2, এই প্রথমে 2 ঠিকই লিখবো। এখানে 2 লেখা আছে 2 আমরা ঠিকই লিখবো 2। তারপরে এই 2 এর সাথে এই গণসংখ্যা 2 এই কোনাগুনি যোগ করব। 2 2 কত হয়? এই 2 এই 2 4 হয়, এই যে 4 লিখে দিলাম। আবার এই 4 এর সাথে 5 যোগ 9 হয়, 9 এর সাথে 3 যোগ 12 হয়, 12 এর সাথে 5 যোগ 17 হয়। এইভাবে এই কোনাকুনি যোগ করব, নামাবো। এখানে কোনাকুনি যোগ করব, নামাবো, কোনাকুনি যোগ করব, নামাবো। এইভাবে করতে করতে 40 হয়ে গেছে আমাদের। 40 আমাদের প্রশ্নের মধ্যে ছিল 40 মানে 40 জন, তাই না? তো এখানে আমরা পেয়ে গেলাম। আমি আবারও বলছি, প্রথমে 2 ঠিকই লিখে দেবো এখানে 2, তারপরে কোনাকুনি যোগ করব, কোনাকুনি যোগ করে এখানে লিখব, এই কোনাকুনি যোগ করে এখানে লিখব, এই কোনাকুনি যোগ করে এখানে লিখব। এইভাবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। যেখান দিয়ে বোঝেননি সেখানে একটু টেনে টেনে দেখুন। আর বেশি সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। উদাহরণ 3, কোনো স্কুলের 10ম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন হলো নিম্নরূপ। ওজন কিলোগ্রামে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওজন, আর গণসংখ্যা মানে শিক্ষার্থীর সংখ্যা এখানে দেওয়া আছে। দুটি কাজ দিয়েছে আমাদের। ক নম্বর হচ্ছে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকো। খ নম্বর আয়তলেখের গণসংখ্যা বহুভুজ আঁকো। দুটি কাজ পেয়েছি আমরা। ক নম্বর আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীসীমা অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। অবিচ্ছিন্ন, এই যে আমরা এখানে দেখাচ্ছি শ্রেণীব্যাপ্তি, এটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে। গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এ দুটো আমরা লিখে দেব। আর মাঝখানে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এটা আমরা এখানে লিখে এই তথ্যগুলো কোথায় পেলাম সেগুলো আমরা বুঝবো এখন। এই শ্রেণীব্যাপ্তি তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। 46 মানে 46, আমি বাংলা ইংলিশ দুটোটাই বলবো আমার সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য। যাই হোক, 46 বা 46 এর হাফ মানে অর্ধেক পিছনে, আর 50 বা 50-র পরে হাফ পরে নিতে হবে। 0.5 মানে হচ্ছে অর্ধেক, 0.5 মানে 5 হচ্ছে অর্ধেক বা হাফ। তাহলে অবিচ্ছিন্ন করার জন্য মানে 46-এর হাফ মানে 46-এর হাফ পিছনে যেতে হবে, আর 50-র হাফ সামনে যেতে হবে। এটা করার সহজ উপায় হচ্ছে 46-কে 0.5 দিয়ে বিয়োগ করতে হবে। 46-কে 0.5 দিয়ে বিয়োগ করলে এটা পাওয়া যাবে। আর 50-কে 0.5 দিয়ে যোগ করলে এই 50.5 পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমটি পাওয়ার জন্য 0.5 দিয়ে বিয়োগ, পরেরটা পাওয়ার জন্য 0.5 দিয়ে যোগ, এই যে দুইটা 0.5 0.5, প্রথমটা বিয়োগ পরেরটা যোগ, এভাবে করলে অবিচ্ছিন্ন হয়ে যাবে সবগুলোর সাথে। 51-এর সাথে 56 মানে এই পাশে যা আছে সবগুলোর সাথে 0.5 বিয়োগ করতে হবে, আর এই পাশে যেগুলো আছে 0.5 যোগ করতে হবে। করার পরে আমরা এগুলো পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন।
তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পেয়ে গেলাম। এখন হচ্ছে এই যে গ্রাফটি, যদি একটু গোলাটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমি সব কিছু এখানে দিয়ে দিলাম। এই তথ্যগুলো আমরা সেই ছক থেকে নিয়েছি। এর একটা ছক কাগজ, গ্রাফ পেপার। ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ হচ্ছে এই যে এই ও থেকে এই পর্যন্ত, এই যে এক্স লেখা একটু মোছা মোছা দেখা যাচ্ছে, আমি এক্স লিখে দিয়েছি এখানে। আর এটা হচ্ছে ওয়াই, এই যে উপরের একটা ওয়াই। তো এক্স অক্ষ হচ্ছে এই নিচেরটা, এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে গণ সংখ্যা বসিয়ে আয়তে লেখো আঁকা হলো। এবার এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি, এই যেখানে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, প্রতিটি ঘরের মধ্যে মানে যে বড় বড় খোপের মধ্যে 5টি করে ছোট ছোট ঘর রয়েছে। 5টি, এর বেশি নাই, 4টিও নেই, 6টিও নেই, 5টি। প্রতিটি ঘরের মধ্যে 5টি ছোট ছোট 5টি রয়েছে। ওই ছোট যে ঘর ওইটাকে আমরা ধরেছি এক, এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে, এই ছোট যে ঘর ওই এক ঘরকে একই ধরেছি আমরা এক। উপরে মানে ওয়াই অক্ষ বরাবরও এই এক ঘরকে একই ধরেছি। এবার খেয়াল করি ভাই, এইখানে যে 5 লিখেছি, 5 এখানে 5 হচ্ছে এই যে মিলিত এখানে একটা দাগ, এই যে বিন্দুটা, এই বিন্দুর মান হচ্ছে 5, এই বিন্দুটার মান হচ্ছে 10, এই বিন্দুটার মান হচ্ছে 15। তাহলে ও হচ্ছে আমাদের মূল বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু যদি ও হয় তাহলে এখানে হবে, এটা এক ঘরকে যদি এক করে ধরি তাহলে এই ঘরের মান হবে 1 2 3 4 5, তার মানে হচ্ছে এক ঘরকে আমরা এক করে ধরেছি। আর এখানে এটা কেটে দিয়েছি, তার মানে হচ্ছে এই 45 আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে 45। আর এখানে আমরা কেটে দিয়েছি এই জন্য, কারণ 1 থেকে 44 পর্যন্ত আমাদের আছে, তো সবগুলো লিখতে গেলে অনেক জায়গার প্রয়োজন, এই জন্য আমরা লিখি নাই, একটা দাগ দিয়ে কেটে দিয়েছি, তার মানে এখানে সংখ্যাগুলো আছে। আর ছকের মধ্যে সেই টেবিলের মধ্যে 45 প্রথমে দেওয়া, সেখান থেকে আমরা সব এখানে বসিয়ে দিয়েছি। দেখেন 45 50 55 60 সব এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার 45 থেকে 50 পর্যন্ত গণসংখ্যা টেবিলে দেখবেন, 45 থেকে 50 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 5, এই জন্য এই 5 বরাবর আমরা ভরাট করে দেব। আমি যদিও রঙিন কালি দিয়ে করেছি, আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে করবেন। 50 থেকে 55 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 10, টেবিলের মধ্যে 10 দেওয়া আছে। আর 55 থেকে 65 পর্যন্ত 20 দেওয়া আছে, 20 দেওয়া আছে, টেবিলের মধ্যে তো খুঁজে পাবেন, পিছনে দেখেন। আর 65 থেকে 60.5 থেকে 65.5 পর্যন্ত হচ্ছে 15, মানে গণসংখ্যা 15 দেওয়া আছে, যে 15 এই বরাবর আমরা ফিল আপ করে নেব। এবার 65.5 থেকে 70.5 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে 10, সব কিন্তু টেবিলের মধ্যে দেওয়া আছে গণসংখ্যা। আমরা এই অক্ষের মধ্যে বসিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এই অক্ষের মধ্যে বসিয়েছি গণসংখ্যা, আর সবগুলো নিয়েছি আমরা টেবিল থেকে, যে টেবিলটা একটু আগে আমরা করে আসলাম। আর এখানে যা যা করেছি সবগুলো আমরা এখানে লিখে দিয়েছি। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তে লেখো আঁকা হলো। মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে 45.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে, মানে আগের ঘরগুলো আছে। আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই ক নম্বরটা। এবার আমরা খ নম্বরে যাব। খ নম্বরে চেয়েছিল বহুভুজ। গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এবার আমরা এইভাবে টেবিলটি আর্ট করব। দেখি শ্রেণীব্যাপ্তি, এটা তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ এখানে একটি কলাম বেশি, শ্রেণী মধ্যবিন্দু এই কলামটি বেশি, আর এই কলাম এই কলাম এই কলাম কিন্তু আমরা ক নম্বরে করেছি। এই তিনটা কলাম ক নম্বরে ছিল, শুধু এই কলামটি এখানে বেশি শ্রেণী মধ্যবিন্দু।
যেহেতু আয়ত লেখ থেকেই করতে বলেছে, এই জন্য আমরা ওই টেবিলটি নিলাম, সাথে একটা কলাম বাড়িয়ে দিলাম শ্রেণী মধ্যবিন্দু। এই টেবিলটা তো আপনারা বুঝতে পেরেছেন, এটা কিভাবে পেলাম, এটা কিভাবে, ওই যে ক নম্বরটা দেখলে এটা বুঝতে পারবেন। এখন আমরা এটা বুঝবো শ্রেণী মধ্যবিন্দু কেমনে পেলাম। এই যে শ্রেণী, এই দুইটা, এইটা হিসাব করেন আর এটা হিসাব করেন, কোনো সমস্যা নেই, একই। তো দুইটা যোগ করতে হবে, এই দুইটাকে যোগ 45.5 50.5, যেটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 48 পাওয়া যাবে। আবার এই দুইটাকে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। এই দুইটা যোগ করি বা এই দুইটা যোগ করি, এগুলো কিন্তু বিয়োগ নয়, এই চিহ্ন কিন্তু বিয়োগ চিহ্ন নয়, বুঝতে হবে। তাহলে আমরা এগুলো যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে এগুলো দেই আর এগুলো দেই একই, যে কোনো একটা দিলেই হবে। দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মধ্যবিন্দুগুলো আমরা পেয়ে যাব। আর এগুলো তো সব ক নম্বর আমরা করেছি। এই 48, 53, 58, 63, 68 এগুলো সব আমরা মধ্যবিন্দু পেয়ে গেলাম। আশা করি মধ্যবিন্দু বুঝতে পেরেছেন। এবার আমরা ছক কাগজ, এই এক্স অক্ষ হচ্ছে নিচের যে রেখাটি, এইটা হচ্ছে ও বিন্দু, এই যে বিন্দুটা হচ্ছে ও, এটার মান ও, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষে বসাবো শ্রেণী মধ্যবিন্দু যেগুলো আমরা একটু আগে পেলাম, 48, 50, 40, এগুলো তো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, কিন্তু এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্ট, এগুলো হচ্ছে মধ্যবিন্দু, আমি বোঝাচ্ছি একটু পরে। আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। আমরা দেখি ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে, এই ছক কাগজটা আছে, একটা ছোট্ট ছোট 5টা ঘর আছে এখানে, 5টি ঘর। যাদের গ্রাফ আছে হাতের কাছে নিয়ে একটু দেখেন, এটার ভিতরেই 5টা ঘর ছোট ছোট রয়েছে। এক ঘরকে যদি এক করে ধরি, তাহলে 2 ঘরের মান হবে 2, 3 ঘরের মান 3, এইভাবে 5 ঘরের মান 5 হবে। শ্রেণী মধ্যবিন্দু বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। মূল বিন্দু থেকে 46 পর্যন্ত, এখানে 45 হবে, যেহেতু 45.5, এখানে 45.5 দিয়ে নেবেন, ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তাহলে এবার দেখি 45 এখানে হচ্ছে 50.5, এই দুইটার মাঝখানে মধ্যবিন্দু পেয়েছিলাম 48। আপনি একটু পিছনে দেখে আসবেন, 48। তাহলে 48 কোথায় হয়? 48। এই যেখান থেকে একটু গণতে হবে, এই ছোটো ছোটো দাগ দেওয়া আছে, যাদের ব্রাইটনেস আছে একটু বাড়ায় নেবেন। এই পয়েন্ট হচ্ছে 45.5, তাহলে এটা হবে, আমি 60, এখানে হবে 66.5, 67.5, 68.5। তাহলে দুইটার মাঝখানে হবে এখানে 48, 46.5, 47.5, 48.5, এই যেখানে হবে 48 ঘরের মাঝখানে, কারণ মধ্যবিন্দু হবে মাঝখানেরটা। 45 থেকে 55 এর মাঝে হচ্ছে এটা হচ্ছে 48, এই যেখানে একটা, আর 48 পাওয়ার পরে এর গণসংখ্যা হচ্ছে 5, এই যে 5 আমরা এখানে দিয়ে নেব। এই যে দেখি, এই যে 45 থেকে 55 এর মধ্যবিন্দু হচ্ছে 48 আর গণসংখ্যা হচ্ছে 5। মধ্যবিন্দু 48, গণসংখ্যা 5, মধ্যবিন্দু 53, গণসংখ্যা 10, মধ্যবিন্দু 58, গণসংখ্যা 20। এভাবে আমরা মধ্যবিন্দুগুলো বসাবো, মানে মাঝখানের বিন্দু, আর হচ্ছে গণসংখ্যাগুলো বসাবো। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মধ্যবিন্দু হচ্ছে 48, এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে কত? 53। এইভাবে প্রত্যেকটার মধ্যবিন্দু বরাবর গণসংখ্যা হিসাব করে, এই যেখানে এই 53-র গণসংখ্যা কত? 10 ছিল, এই যেখানে একটা বিন্দু দেব। তারপর হচ্ছে 58-এর গণসংখ্যা হচ্ছে 20, এখানে একটা বিন্দু দেব। 65 থেকে 60.5 থেকে 65.5 এর মধ্যবিন্দু ছিল কত? 63,
এর গণসংখ্যা হচ্ছিল 15, এই এখানে একটা বিন্দু দেব। তারপর হচ্ছে 65.5 থেকে 70.5 এর মধ্যবিন্দু ছিল 68, এর গণসংখ্যা হচ্ছে 10, এই যেখানে বিন্দু দিব। তারপরে এগুলো যোগ করে দেব। এখানে স্কেল বসিয়ে যোগ, পেন্সিল দিয়ে করবেন, এখানে যোগ, এখানে দাগ টেনে দেব, দাগ টেনে দেব, এখানে দাগ টেনে দেব। আর এই দাগটা অতিরিক্ত এখানে এটার সাথে লাগিয়ে দেব, এই দাগটা এখানে লাগিয়ে দেব। তাহলে আমাদের ছক কাগজটি হয়ে যাবে। আর এখানে যা যা করেছি এখানে সব লিখে দিয়েছি। ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে শ্রেণী মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে গণ সংখ্যা বসিয়ে মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণ সংখ্যা বহুভুজ আঁকা হলো। মূলবিন্দু থেকে এখানে 45.5 হবে। এই পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। একটু ভালো করে দেখতে থাকুন, তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।